একজন সাধারণ ছেলে থেকে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার তুফান হয়ে ওঠার গল্প, যে কিনা পুরো দেশ দখল করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? তুফান কি পেরেছিল পুরো দেশ দখল করতে, আর অন্যদিকে শান্তই কি পেরেছিল দেশের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠতে? তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন। আর মুভির শেষের দিকে সিআইডি ইন্সপেক্টর আকরাম কাকে গুলি করে মেরেছিল, তুফানকে নাকি শান্তকে, সেটা আমি ডিটেইলে বুঝিয়ে দিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো আজকে আমরা কথা বলতে চলেছি কিছুদিন আগে মুক্তি পাওয়া অ্যাকশন সিনেমা তুফানের ব্যাপারে। তো মুভির শুরুটা হয় মেগাস্টার শাকিব খানের দুর্ধর্ষ সব ধামাকাদার এন্ট্রি দিয়ে। তখন সময়টা ছিল 1990 সাল, যেখানে তুফানে একটি রাজনৈতিক পার্টিতে বসে মদ্যপান করছিল। সেখানে রাজনৈতিক অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল। তারা একে অপরের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিল। এমন সময় তুফান বলে ওঠে, সবাই আমার কথা মতো রাজনীতি করো, আমার কথা শুনে চললে কনফার্ম ফাঁস। একথা বলতেই সেখানকার উপস্থিত একজন নেতা লাবলু সাহেব বলে, এই তুই কি ডারে, তুই জীবনে কয়টা খুন করেছিস? 10টা, 20টা নাকি 50টা? 100টার উপরে খুন না করতে পারলে তুই চেয়ার থেকে নেমে বস। এখানে যারা আছে সবাই 100টার উপরে জেরেছে। তখন একজন মহিলা নেত্রী বলে, এই তোর সাহস তো কম না, তুই এখনো চেয়ারে বসে আছিস এবং আমার সামনে বসে বিড়ি টানছিস। তখন সে তুফানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলে। তুফান তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে এবং তার গাড়িতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হাতে তুলে নিয়ে সে আবার পার্টিতে ফিরে যায়। তুফান তখন শুরু করে তার ধ্বংসলীলা। সে একের পর এক মানুষকে গুলি করে মারতে থাকে এবং সে পার্টিতে উপস্থিত থাকা সকল লোককে মেরে ফেলে। এখানে তুফানকে খুবই হিংস্রভাবে প্রেজেন্ট করা হয়েছে। এরপর মুভির সিন শিফট হয়ে শান্তকে দেখানো হয়। শান্ত এবং তুফানের চেহারা হুবহু একরকম হলেও তারা কিন্তু দুইজন দুই ধরনের লোক। শান্তর জীবনযাপন একজন সাধারণ মানুষের মতোই, খুব সহজ সরল। শান্তর জীবনের একমাত্র লক্ষ্য সে সিনেমার নায়ক হবে। সিনেমাতে অভিনয় করার যে কোনো ছোটোখাটো একটা সুযোগ পেলে সে নিজেকে প্রমাণ করে দেখাতে চায়। এরপর শুটিং সেটে জুলিকে দেখানো হয়। জুলি হিরোকে লাল রক্ত মাখানো শার্ট পরতে বললে হিরো বলে, না আমি লাল রক্ত মাখানো শার্ট পরবো না। তখন জুলি বলে, স্যার রক্তের রং তো লালই হয়, রক্তের রং তো সবুজ হয় না। একথা শুনে হিরো রেগে মেগে প্রডিউসারকে ডাক দেয় এবং বলে, আমি যা বলবো তাই হবে। তখন প্রডিউসার পুরো সেটের সবাইকে বলে, হিরো যা বলবে তাই হবে, রক্তের রং এখন থেকে সবুজ। তো যাই হোক, এসব হলো হিরোদের একটা অহংকার। তারা সাধারণ মানুষকে মানুষই ভাবে না। হয়তো মুভির ইন্ডাস্ট্রিতেও এমন লোক বাস্তবে রয়েছে। তো যাই হোক, একটা ছোটোখাটো রোল পাওয়ার আশায় শান্ত সেটে গিয়ে অপেক্ষা করে। তখন এসব দেখে জুলির খুবই মাথা গরম হয়ে যায়। জুলি শান্তকে ব্যাকগ্রাউন্ড ডান্সার ভেবে তার দিকে একটি কাস্টম ছুড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি ড্যান্স ফ্লোরে আসো, প্র্যাকটিস করতে হবে। তখন শান্ত খুশি মনে সেখানে গিয়ে প্র্যাকটিস করতে লাগে। যদিও সে পারছিল না, কারণ শান্ত হলো একজন জুনিয়র আর্টিস্ট, সে কোনো ডান্সার নয়। তখন শুটিংয়ের সময় হিরো প্রডিউসারকে বলে, আমার থেকে লম্বা এবং দেখতে সুন্দর একটি ছেলে কি করে আমার গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হতে পারে? তখন তারা শান্তকে শুটিং সেট থেকে বের করে দেয়। ঘটনাটি দেখে জুলির খুবই খারাপ লাগে। আসলে সে না বুঝে তাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে পাঠিয়েছে। তখন শান্ত জুলিকে অনুরোধ করতে থাকে যেন তাকে একটা সুযোগ করে দেয় নিজেকে প্রমাণ করার। তখন জুলি ও শান্তর বন্ধুত্ব হয় এবং তাকে বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়, আমার 2-1 জন পরিচিত আছে, আমি তাদের সাথে তোমাকে কথা বলিয়ে দিব। তো এরপর জুলি শান্তকে একটা ছোট রোল জোগাড় করে দেয়, যেখানে মৃত মানুষ হয়ে শুয়ে থাকতে হবে, কোনো অভিনয় থাকে না। মৃত মানুষের রোল পেয়ে শান্ত খুব আপসেট হয়ে যায়, কারণ সে চায় নিজেকে প্রমাণ করতে, সে চায় একদিন বড় হিরো হতে। জুলি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এত সহজে হতাশ হইও না, দেখবে একদিন তুমি 1 নাম্বার নায়ক হবে, আর দেখবে আমি হব এশিয়ার 1 নাম্বার কস্টিউম ডিজাইনার। কি হবা না? শান্ত তখন তার কথায় উৎসাহ পেয়ে বলে, হ্যাঁ হব। তারপর জুলি শান্তকে একটি ফাইটের সিন দেখানোর জন্য শুটিং সেটে নিয়ে যায়। ভিলেন এবং হিরোর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে দুজনের মারামারি এবং হাতাহাতি শুরু হয়। জুলি তাদের মারামারি থামানোর জন্য গেলে তারা জুলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করে এবং জুলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করার কারণে শান্তর প্রচণ্ড রাগ উঠে যায়। তখন সে তাদেরকে উল্টাপাল্টা করে মারতে শুরু করে। এখানে শান্তর খুব ভালো কিছু অ্যাকশন সিন দেখানো হয়েছে। শান্তর এই ফাইট সিন দেখে ফাইট মাস্টার তো পুরাই ইমপ্রেসড। তখন শান্ত মারামারি করতে করতে এক পর্যায়ে শান্ত পানির মধ্যে পড়ে যায়। সেখান থেকে সে উঠে দাঁড়ালে তাকে দেখে কেন জানি গুন্ডাগুলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
কিন্তু শান্ত আর জুলি এটাই বুঝতে পারছিল না যে তাকে দেখে গুন্ডাগুলো ভয় পেয়ে কেন দৌড়ে পালালো। তো এরপরের সিনে দেখানো হয় শান্ত তার এলাকার মধ্যে হঠাৎ করে চিৎকারের শব্দ পায়। সে দৌড়ে গিয়ে দেখে তার পাশের বাসার বৌদির প্রসব বেদনা উঠেছে। শান্ত আর জুলি মিলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে জানানো হয় যে তার ও নেগেটিভ ব্লাড প্রয়োজন। তখন শান্ত আর কোনো উপায় না খুঁজে পেয়ে তার এলাকার মসজিদে মাইকিং করে নেগেটিভ ব্লাডের জন্য। মসজিদের মাইকিং শুনে এলাকার অনেক ও নেগেটিভ রক্তের মানুষ এগিয়ে আসে শান্তকে সাহায্য করতে। তখন রোগীর মুমূর্ষ অবস্থায় এত রাতে শান্ত ব্লাড ডোনারের ব্যবস্থা করে দিতে পেরেছিল বিদায় শিবুর বউ এবং বাচ্চা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে। শিবু তার বউ এবং বাচ্চার জীবন বাঁচানোর জন্য শান্তকে জড়িয়ে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শান্তর এই পরোপকারী মনোভাবের কারণে এলাকাবাসী তার উপর অনেক খুশি হয় এবং সবাই তাকে বলে তুমি আমাদের রিয়েল হিরো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ফাইট ডিরেক্টর শান্তর এসব ঘটনা দেখছিল। সে তাকে বলে তুই আসলেই ভাই সত্যিকারের হিরো, তবে তোকে হিরো বানানোর ক্ষমতা আমার না থাকলেও ভিলেন হিসেবে ছোট একটা রোল দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার নেক্সট ছবিতে তুই হবি আমার সেকেন্ড ভিলেন। শান্ত আর জুলি তখন খুব খুশি হয়ে যায়, সাথে মহল্লাবাসী অনেক খুশি হয়। কিছুদিন পর সেকেন্ড ভিলেন হিসেবে শান্তর শুটিং শুরু হয়ে যায়। শান্ত নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে ভালো অ্যাক্টিং করার জন্য। স্ক্রিপ্ট অনুযায়ী অনেক সময় হিরোর সাথে মারামারি করতে হচ্ছে। নতুন হিসেবে তার পারফরমেন্স দেখে ডিরেক্টর এবং ফাইট ডিরেক্টর অনেক খুশি হয়। সিনেমাতে কস্টিউম ডিরেক্টরের দায়িত্বে থাকেন জুলি। জুলি আর শান্তর প্রেমটা তখন খুব ভালো জমে উঠেছে। এই সিনেমাতে অভিনয় করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সূচনা। তখন সূচনার কাছে নাইট কস্টিউম নিয়ে এসে বলে ম্যাডাম রাতে ঘুমানোর একটা সিন ছিল, দয়া করে এটা পরে নিন। তখন সূচনা বলে আমি ঠিক যেটা পরে আছি সেটা পরে শর্ট দেব, ভালো লাগলে নিবে, না হলে আমি চললাম মামুনি। মোট কথা বড় বড় নায়ক নায়িকারা তাদের নিজের মন মর্জি মতো চলে, তারা ছোট স্টাফদের মানুষ বলেই মনে করে না। তো এরপর নায়িকা সূচনার সাথে শান্তর বেশ কয়েকটি শট ছিল। শান্ত ভিলেন হয়ে নায়িকা সূচনাকে কিডন্যাপ করে। শান্ত সেখানে নতুন হিসেবে খুব ভালো পারফরমেন্স করছিল। এই বিষয়টি নায়িকা সূচনা খেয়াল করে। তখন সে জুলিকে জিজ্ঞেস করে এই ছেলেটিকে। জুলি জানায় ওর নাম শান্ত, ও খুব ভালো অভিনয় করে, আগে ছিল ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, এখন সে সেকেন্ড ভিলেন হয়ে গেছে। তখন সূচনা বলে ও তো খুব হ্যান্ডসাম, দেখতে তো ওকে আসলে হিরোর মতো মনে হয়, ও তো আসলে হিরো হওয়ার কথা ছিল। জুলি তখন বুঝতে পারে নায়িকা সূচনার শান্তকে ভালো লেগেছে। তখন সে শান্তর নামে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে। সে বলে ম্যাডাম এই ছেলেটা দেখতে ভালো হলেও এর চরিত্র একদমই ভালো নয়, একটার পর একটা মেয়ে পাল্টায়, একদম প্লে বয় টাইপের। সূচনা তখন রহস্যজনক এক মুচকি হাসি দিয়ে বলে আই লাইক ব্যাড বয়। এরপর সূচনা ডিরেক্টরকে আলাদাভাবে ডেকে বলে নির্বাচনের আগেই এই ছবিটি আমার মুক্তি দিতে হবে এবং এই ছবিটি এডিটিং করার সময় আমাকে সাথে রাখবেন। জুলি গিয়ে শান্তকে জানায় নায়িকা সূচনা তো তোমাকে পছন্দ করেছে, নায়িকা বলেছে তোমাকে নাকি হিরোর মতো দেখতে লাগে। শান্ত তো এই কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। সে বলে সত্যি আমাকে পছন্দ করেছে? জুলি বলে হ্যাঁ পছন্দ করেছে, কিন্তু তুমি শুধুমাত্র আমার জীবনের হিরো। তুমি কার হিরো? শান্ত বলে তোমার শুধু। তো এরপরে সিনে দেখানো হয় শান্ত তার মহল্লাবাসীদের সামনে তার মুভির গল্প করছিল। মুভিতে সে নায়িকা সূচনার সাথে কি কি সিনে অভিনয় করেছে, কিভাবে কিডন্যাপ করেছে, এসব সে বর্ণনা করতে থাকে। মহল্লাবাসী আরও আগ্রহ নিয়ে শান্তর কাছে পুরো মুভির ঘটনা জানতে চাইলে শান্ত বলে না না আর তো বলা যাবে না, এরপর যা হবে সব সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এরপর ছবিটি মুক্তি পাওয়ার দিন চলে এলে শান্ত এলাকাবাসীকে মাইকিং করে জানায় তার মুভিটি যেন সবাই গিয়ে হলে দেখে। মুভির নাম শেষ খেলা। তো মুভিটি রিলিজের দিন সবাই শান্তকে মাথায় করে নিয়ে সিনেমা হলে যায়। সবাই অনেক প্রত্যাশা নিয়ে বসে আছে কখন শান্তর সিন আসবে, কিন্তু একটার পর একটা সিন যায় কিন্তু শান্তকে আর দেখা যায় না। শান্ত বলে এই তো এই সিনে তো আমি ছিলাম, এখানে আমাকে দেখা যাচ্ছে না কেন। সে খুবই হতাশ হয়ে যায়। আর এক পর্যায়ে পুরো মুভিটি শেষ হয়ে যায় কিন্তু শান্তকে কোথাও দেখা যায় না। হল থেকে বের হয়ে সবাই শান্তকে ভুল বুঝতে থাকে। সবাই তাকে বলে তুমি একটা মিথ্যাবাদী, ঠকবাজ, প্রতারক। শান্তর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সে খুব হতাশ হয়ে পড়ে। আজ তার মা বাবা নেই বলে সবাই তার সাথে এরকম অবিচার করে। জুলি অনেকভাবে শান্তকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শান্ত এবার তার কোনো কথাই শুনে না। সে তখন জুলিকেও সহ্য করতে পারে না, তাকেও তার ঘর থেকে বের করে দেয়। শান্ত যেন সবার কাছে মিথ্যাবাদী এবং হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে, তাই সে এই জীবন আর রাখতে চায় না। তখন শান্ত সুইসাইড করার উদ্দেশ্যে একটি উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায়।
যখনই শান্ত ওই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাবে, ঠিক তখনই কিছু লোক এসে শান্তকে ধরে নিয়ে যায় এবং সাথে সাথেই তারা শান্ত হাত পা বেঁধে ফেলে এবং তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে কোনো এক অজানা জায়গায় নিয়ে যায়। শান্ত গাড়ির মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করে। সে বলে, আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। কিন্তু তারপরেও শান্তকে গাড়িতে করে একটি জায়গায় নিয়ে আসা হয়। এরপর শান্তকে নিয়ে একটি জায়গায় বসানো হয়। সেখানে দেখানো হয় 10 জন লোককে হাত পা বেঁধে হাঁটুগিরি করে বসিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে খুনের কন্ট্রাক্টটা কে করেছিল। যদি স্বীকার করিস তো 1 মাথা, আর যদি স্বীকার না করিস তাহলে 10 মাথা যাবে। নিজের জীবনের ভয় কার না আছে, তাই কেউ স্বীকার করতে চাইছিল না, যার কারণে তারা এক এক করে গুলি করতে থাকে এবং পরপর তারা 3 জনকে হত্যা করার পর একজন বলে, আমি করেছি খুনের কন্ট্রাক্ট। আর তখন দেখা যায় কে যেন এসে ওই লোকটিকে একটি হ্যামার দিয়ে নৃশংসভাবে হত্যা করে। তখন ওই পাশ থেকে একজন বলে উঠে, চাইলে সবই হওয়া যায় কিন্তু তুফান হওয়া যায় না। ঠিক তখনই সামনে আসে তুফান। এই সিনেমায় এতক্ষণ শান্ত ও তুফানকে নিয়ে যে রহস্য চলে তার উন্মোচন হয়। এখানেই তুফানের সামনে একটি চেয়ারে বসিয়ে রাখা হয় শান্তকে। অর্থাৎ তুফান এবং শান্ত দুই ব্যক্তি। এদেরকে দেখতে একই রকম হলেও এদের স্বভাব চরিত্র জীবনযাপন সম্পূর্ণই আলাদা। শান্ত তুফানকে দেখে খুব অবাক হয়। তুফান তখন বলে, বেশ কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি আমার মতো নাকি কাউকে দেখা গেছে, তো আমি তো এই কানে, তাহলে ওই কানে কে? এরপর সূচনা একদিন জানালো আমার মতো দেখতে নাকি একজন অভিনেতাকে দেখা গেছে। তো তুফানের চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে ছবি কি করে জমবে। আর তাই আমি সূচনাকে দিয়ে সিনেমা থেকে তোর মুখ সরিয়ে দিয়েছি। তখন সূচনা জানায় তুফানের জীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা, যে সিনেমায় নায়ক হিসেবে আমরা শান্তকে পছন্দ করেছি। তুফান বলে, কিন্তু এটাকে তো হবে না, এটা পুরাই জাপসা। শুধু তুফানের মতো চেহারা হলেই হয় না, তুফান হতে গেলে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড এবং সব লাগে। আবার দুবাই থেকে সার্জারি করে অন্য তুফানকে আনার ব্যবস্থা করো, এটাকে দিয়ে হবে না। তখন শান্ত তুফানের কাছে অনুরোধ করে, ভাই আমাকে একটা সুযোগ দেন, আমাকে কেউ বিশ্বাস করে না, কেউ সুযোগ দেয় না, আমাকে একটু সময় দেন, আমি সত্যি সত্যি আপনার মতো হয়ে দেখাবো। তখন তুফান জিজ্ঞেস করে, কতদিন সময় লাগবে? শান্ত বলে, ভাই আমাকে 2টা মাস সময় দেন, আমি 2 মাসের মধ্যে আপনার মতো হয়ে দেখাবো। তুফান তখন বলে, ঠিক আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। তখন তুফানের বাবা বলে, এই 2 মাসের মধ্যে বাইরে কোথাও যেতে পারবে না তুমি, এই 2 মাসের মধ্যে তোমাকে তুফান হয়ে উঠতে হবে। তো এরপর শান্তকে সামনে বসিয়ে তুফানের বাবা তুফানের জীবনে ঘটে যাওয়া গল্প প্রথম থেকে বলতে শুরু করে এবং রাইটার সে গল্প লিখতে থাকে। তখন সালটা 1961। তখন গ্রামের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তুফান। মানুষ জন্ম থেকে কিলার হয় না, সময় তাকে কিলার বানায়। কিন্তু তুফান জন্ম থেকে কিলার হয়ে উঠেছিল, কারণ সে জন্মের পরপরই তার মাকে খুন করে, অর্থাৎ তার জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। তারপর সে তার বাবার কাছে বড় হতে থাকে। তুফানের বাবা ছিল একজন সাধারণ মানুষ। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। গ্রামের সাধারণ মানুষের জমি দখল এবং চড়া সুদের বিরুদ্ধে সে এবং তার কিছু গ্রামবাসী মিলে অত্যাচারে শাহনেওয়াজের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে। আর তখন শাহনেওয়াজ তার দলবল নিয়ে তুফানের বাবা গনি মিয়াকে হুমকি দিতে আসে। শাহনেওয়াজ বলে, কিরে তোর গলার জোর কি বেশি বেড়ে গেছে নাকি? তখন গনি মিয়া বলে, গলা থাকলে তো অন্যায়ের বিরুদ্ধে জোর বাড়বই। একথা শুনে শাহনেওয়াজের মাথা গরম হয়ে যায়। তখন সে গনি মিয়াকে সবার সামনে মাটিতে ফেলে চাকু দিয়ে নৃশংসভাবে তার গলা কেটে হত্যা করে। তুফান চোখের সামনে তার বাবার এরকম নৃশংস মৃত্যু দেখে আর সহ্য করতে পারে না। সাথে সাথে সে একটি দা নিয়ে এক কূপ দিয়ে শাহনেওয়াজের মাথা 2 ভাগ করে ফেলে। এক অত্যাচারী রাক্ষসকে দমন করতে জন্ম নেয় আরেক রাক্ষস। তুফান যখন শাহনেওয়াজকে মারে তখন তার বয়স মাত্র 15 বছর। সবার সামনে শাহনেওয়াজকে খুন করায় পুলিশ তুফানকে ধরে নিয়ে যায়। তখনকার সবচেয়ে বড় সন্ত্রাসী নেতা থেকে পুলিশ সবাই যার কথায় উঠবোস করে তার নাম হলো বশির ভাই। তো বশির গিয়ে মাঝ রাস্তায় পুলিশের গাড়ি থামায়। তখন বশির পুলিশকে বলে, এ সম্ভাবনাময় ছেলেটার ভবিষ্যৎ শুধু শুধু নষ্ট করে লাভ কি, যে যাওয়ার সে তো চলেই গেছে। আর মাত্র 15 বছর বয়সে সে শাহনেওয়াজের মতো সন্ত্রাসীকে হত্যা করে। আর মাত্র 15 বছর বয়সে যে শাহনেওয়াজের মতো সন্ত্রাসীকে হত্যা করে সে আর যাই হোক সাধারণ কোনো ছেলে না, এই ছেলে তো একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে।
তখনই তুফান বলে ওঠে, কিন্তু বশির ভাই জানতো না যে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তো এরপর একটি রাজনৈতিক মিটিংয়ে তুফানকে নিয়ে খুবই সমালোচনা হচ্ছিল। তুফানকে নিয়ে একজন নেতা বলে, উফ তুফান তুফান তুফান, তুফানকে নিয়ে এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে না পারছি ওকে ঘিলতে আর না পারছি অগলাতে। তখন আরেকজন নেতা বলে, যে সরকারের ক্ষমতায় তুই এত উপরে উঠলি, এত বাহাদুরি করিস, সে সরকারকে কিনা তুই এখন চাপের মধ্যে ফেলে দিচ্ছিস। তখন অন্য একজন নেতা বলে, কিন্তু আপনারা ভুলে যাবেন না, এই তুফানের জন্যই কিন্তু আজ ডুবে যাওয়া থার্ড পার্টি এই দল সরকার গঠন করেছে। অন্য আরেকজন নেতা বলে, কিন্তু তুফানের কারণে জনগণের কাছে সরকারের পজিশন চরম লেভেলের। পরবর্তী ইলেকশনের আগে যদি তুফানকে আমাদের দলের উপর থেকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে আমাদের দলের চরম ভরাডুবি হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, তুফানকে সরাবে কে? এর আগেও তুফানকে সরানোর জন্য অনেক লোক সেট করা হয়েছে, কিন্তু তুফান সবাইকে ঘুম করে দিয়েছে। আরেকজন নেতা তখন বলে, শোনা যাচ্ছে নাকি তুফান দুবাই চলে গিয়েছে। তখন তাদের দলের প্রধান ইয়াসিন বলে, কি তুফান নিজে থেকে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মন্ত্রীদের মধ্যে একজনের নাম বাশের, সে গোপনে তুফানের সাথে দেখা করে। সে তুফানকে জানায়, সব মন্ত্রীরা চায় পরবর্তী নির্বাচনের আগে তোমাকে এখান থেকে সরাতে, শুধুমাত্র আমি তোমার পক্ষে আছি, কিন্তু আমি একা কতক্ষণ তোমাকে সামাল দেব। এর চেয়ে বরং তুমি কিছুদিনের জন্য দুবাই গিয়ে গা ঢাকা দিয়ে থাকো এবং ঝামেলা মিটে গেলে আবার দেশে ফিরে এসো। তখন তুফান বাশেরকে জিজ্ঞেস করে, আপনার কোটি কোটি ব্ল্যাক মানি সুইস ব্যাংকে ট্রান্সফার করতে কে হেল্প করেছিল? গাজীপুরের 100 একর জমি কে দখল করে দিয়েছিল? আর আপনার মেয়েকে যে হঠাৎ কাশেম তুলে নিয়ে যেতে চেয়েছিল, এই ব্যাপারগুলো কে সমাধান করেছে? বাশের তখন স্বীকার করে যে সব কিছু তুমিই করে দিয়েছিলে, এই তুফান আছে বলেই তো আজকে আমরা নিরাপদভাবে বেঁচে থাকতে পারছি। তখন তুফান রেগে গিয়ে বাশেরকে মারতে শুরু করে এবং চিৎকার করে বলে, তাহলে আমাকে কেন তুই টেনশন দিচ্ছিস? আর আমি শুধুমাত্র সবাইকে টেনশন দিব আর তোরা নিবি। তো এরপর মুভির সিন আবার জালাউদ্দিনের গল্পের ফ্ল্যাশব্যাকে চলে আসে। তখন দেখানো হয় পুলিশের হাত থেকে বাঁচানোর পর বশিরের ছায়া আস্তে আস্তে বড় হতে থাকে। তুফান দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠতে থাকে, বাড়তে থাকে তার এলাকা, বাড়তে থাকে তার চাহিদা। সে বশিরের হয়ে কাজ করত এবং বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে বশিরকে এনে টাকা বুঝিয়ে দিত। বশিরের ডেরায় আস্তে আস্তে বড় হতে থাকে ভয়ঙ্কর এই তুফান। বশির তো তখন তুফানকে পেয়ে মহা খুশি, কিন্তু দিন যত যেতে থাকে তুফানের চাহিদা ততই বাড়তে থাকে। তখন সে বশিরকে বলে, আমার টাকা লাগবে। বশির তাকে যে টাকা দেয় তাতে সে সন্তুষ্ট হয় না, সে বলে আমার আরও টাকা লাগবে। তখন বশির রেগে গিয়ে বলে, রাস্তা থেকে কুত্তার মতো টুকে আইন না তোরে বাঘ বানাইছি, তাই বলে ভুল্লা যাস না তুই যে রাস্তার কুত্তা। তো এরপর আরও দিন অতিবাহিত হতে থাকে। তুফান বুদ্ধিতে এবং শক্তিতে আরও পরিপুষ্ট হয়ে উঠতে থাকে। একদিন বশির তার শক্তি পরীক্ষা করার জন্য মাঠে কুস্তি খেলছিল। তখন বশির তুফানকে চ্যালেঞ্জ করে কুস্তি লড়তে, আর তখন দেখা যায় তুফানকে বশির এমনভাবে জাপটে ধরেছে যাতে সে কোনোভাবেই জিততে পারছিল না। আর তুফান তো অদম্য, তুফান তো কোনো ক্ষেত্রে হেরে যাবার লোক নয়। তখন তুফান তার শরীরে ভাগের মতো শক্তি দিয়ে বশিরের গাড় মটকে দেয়, আর তখন ওই বশিরের দেহ মাটিতে লুটিয়ে পড়ে এবং বশির মারা যায়। তুফানের এরপরে টার্গেট হলো তালাত। সে তালাতের ডেরায় গিয়ে উপস্থিত হয়। তালাত তুফানকে দেখে চিনতে না পারায় তার সহযোগী এসে বলে, এই সেই ছেলে যে বশিরকে মেরেছে। তালাতের চিরশত্রু বশিরকে তুফান মেরেছে, এই খুশিতে তালাত তুফানকে একটি বড় গান গিফট করে। তখন তুফান বলে, ভাই আমিও আপনার জন্য গিফট এনেছি, শহরে প্রথমবার এসেছেন, একটু মিষ্টি না আনলে কি হয়? তালাতো তার দলের সবাই তুফানকে বিশ্বাস করে তুফানের মিষ্টিগুলো খায়, কিন্তু তুফান যে আরও বড় মাপের পাক্কা খেলোয়াড়, সে মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। আর সেই বিষ মিশানো মিষ্টিকে তালাত সহ তার দলের সবার মরার মতো অবস্থা হয়ে যায় এবং তালাতের উপহার করা সেই গান দিয়ে তুফান তাকে গুলি করে মারে। তখন তুফান খেয়াল করে একটা লোক এখনও বেঁচে আছে। সে তখন জিজ্ঞেস করে, কিরে তুই মিষ্টি খাসনি? ছেলেটি বলে, না বস, মিষ্টি আমি খাই না, আমার ডায়াবেটিস আছে। তুফান তখন তাকে জিজ্ঞেস করে যে তোর কখন থেকে ডায়াবেটিস হয়েছে? সে বলে, বস আপনি যখন থেকে মিষ্টি দিয়েছেন তখন থেকে ডায়াবেটিস ধরা পড়েছে। ছেলেটির এই চালাকি বুদ্ধি তুফানের কাছে খুব ভালো লাগে। সে বলে, এই ছেলেকে আমার সাথে নিয়ে চলে, এখন থেকে ও আমার সাথেই কাজ করবে। তো এরপর তুফান এবং বেলাল রাজধানী কিভাবে দখল করা যায় সে বিষয়ে প্ল্যান করছিল। বেলাল তুফানকে পরামর্শ দেয়, এভাবে খেললে পয়েন্ট পাওয়া যাবে না, একটা তালাত গেছে আর একটা তালাত আসবে।
রাজধানীর বাইরে একটা এরিয়ার আরেকজন ডন কভার করে, কিন্তু রাজধানীর ভিতরে কাজ করার বিষয়টি পুরোই আলাদা। সেখানে খেলতে হবে আপনাকে। রাজনৈতিক দলগুলোর সাথে ন্যাশনাল লেভেলে খেলার জন্য আপনাকে রাজনীতি করতে হবে, তাহলে আপনি রাজ করতে পারবেন। তুফান বলে, ঠিক আছে, রাজনৈতিক দলের সাথে খেলার ব্যবস্থা করো। বেলাল জানায়, আগামী 4ই ডিসেম্বর ঢাকার একটি 5 স্টার হোটেলে বিরোধী দলের সব প্রধান নেতাকর্মীদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হয়েছে। তো এরপর সিন শিফট হয়ে 5 স্টার হোটেলে আনা হয়। সেখানে বিরোধী দলীয় নেতাকর্মীদের পার্টি দেখানো হয়। সেখানে সব নেতারা সামনের নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সে বিষয়ে আলাপ আলোচনা করছিল। তুফান সেখানে একটি টেবিলে বসে মদ্যপান করছে এবং তাদের কথা শুনছে। হঠাৎ করে এসে সে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, ভুল প্ল্যানিং, তোমরা আমার কথা শুনে ইলেকশন করো, তাহলে কনফার্ম ফাঁস। লাবলু সাহেব রেগে গিয়ে বলে, এই তুই কি ডারে? এখানে যারা আছে সবাই 100টার উপরে খুন করেছে, তুই যদি 100টা খুন না করে থাকিস তাহলে চেয়ার থেকে নেমে বস। তখন আরেকজন মহিলা নেত্রী বলে, এই তোর সাহস তো কম না, তুই আমাদের সামনে বিড়ি ফুঁকছিস? ওই কে আছিস, ওকে বের করে দে। কোনো কথার উত্তর না দিয়ে সুজা সেখান থেকে তখন তুফান বেরিয়ে আসে এবং তার গাড়ি থেকে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো নিয়ে সে আবার পার্টিতে ফিরে আসে। শুরু হয়ে যায় তুফানের ধ্বংসলীলা। মুহূর্তের মধ্যেই সে লণ্ডভণ্ড করে ফেলে পুরো পার্টি এবং পার্টির সকল মানুষকে, বিরোধী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিজের হাতে খুন করে সে চেয়ারে আরামে বসে থাকে, যেন পুরো রাজত্বটাই তার। এই ঘটনার পর তুফানকে সারা বিশ্বের মানুষ চেনে যায়। তো দৃশ্য তখন শিফট হয়ে তুফানের পালক বাবা জালাউদ্দিনের কাছে নিয়ে আসে। সে বলে, তোমার যে শত্রু সে শত্রু হলো তোমার বন্ধু। তুফান তখন সিদ্ধান্ত নেয় সে তৃতীয় দলের সাথে হাত মেলাবে এবং তৃতীয় দলকে সে ক্ষমতায় বসাবে। তৃতীয় দলের নাম ছিল জনতা পার্টি। জনতা দলের লিডার তুফানের এই কাজে খুব খুশি হয় এবং সমতা দলের প্রধান সব নেতাকর্মীকে একসাথে শেষ করে দেওয়ায় এখন তারা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। তো লিডার ইয়াসিন বলে, আমাদেরকে প্রধান বিরোধী দল হতে সাহায্য করার জন্য তোমাকে অনেক টাকা দিব। সবাইকে অবাক করে দিয়ে তুফান বলে ওঠে, শুধুমাত্র বিরোধী দল হিসেবে আমি তো ভেবেছিলাম আপনাদের দেশ সরকার গঠন করাবো। ইয়াসিন তো তখন চমকে যায়, কারণ সরকার গঠন করা তাদের কাছে একটা স্বপ্ন মাত্র। সে বলে, তোমার প্ল্যানটা কি বলো তো? তখন বেলাল বলে, তুফান কখনো প্ল্যান জানানোর জন্য মিটিংয়ে বসে না, শেষও প্ল্যান সেট করে তারপর মিটিংয়ে বসে। ঘড়ির কাঁটায় 12টা বাজার ঠিক কিছুক্ষণ আগে সরকারি দলের সব নেতারা কেউ সিনেমা হলে সিনেমা দেখছে, কেউ বাহিরের সাথে কথা বলছে, তো কেউ সবার বক্তৃতা দিচ্ছে। ঘড়িতে তখন 12টা বাজে। ঠিক তখনই তুফানের প্ল্যান মোতাবেক সরকারি দলের সমস্ত নেতাকর্মীদের এক এক করে গুলি করে হত্যা করা হয়। ইয়াসিনের একজন লোক দৌড়ে এসে তাদেরকে জানায়, সরকার দলের প্রধান সব বড় বড় নেতাদেরকে কে যেন মেরে ফেলেছে। একথা শুনে তাদের সবার চোখ কপালে উঠে যায়। ইয়াসিন তখন তুফানকে বয়ে বয়ে জিজ্ঞেস করে, কি চাও? তুফান বলে, পুরো দেশ। নির্বাচনের আগে পুরো দেশ তছনছ করে ফেলে তুফান এবং নির্বাচনের দিন জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করে এবং তারই সাথে জিতে যায় তুফান। তো এরপর আসে শপথ গ্রহণের দিন। রাষ্ট্রপতির কাছে জনতা পার্টি শপথ গ্রহণ করছে দেশের জন্য, কিন্তু মুখে দেশের জন্য শপথ গ্রহণ করলেও তারা তো আসলে জিতেছে তুফানের জন্য। তাই তখন তুফানও তাদের সাথে শপথ বাক্য পাঠ করতে থাকে। তারা বলতে থাকে, এখন থেকে তুফানের হাতে দেশকে তুলে দেওয়া হইল, তুফান যাহা চাইবে ঠিক তাহাই পাইবে। পুরো দেশে আধিপত্য বিস্তার করে তুফান শিক্ষা, কৃষি, শিল্প, সংস্কৃতি, চিকিৎসা সব ক্ষেত্রছত্র আধিপত্য শুরু করে। তুফানের বড় বড় ব্যবসায়ীদের তাদের লোভের অংশ থেকে পার্সেন্টেজ দিতে হয়। তুফান তার লোকদের কাছে জিজ্ঞেস করে, এবছর প্রফিট কত হয়েছে? একজন জানায়, এবছর 75 কোটি টাকা প্রফিট হয়েছে। লাস্ট ইয়ার 252 কোটি টাকা, লাস্ট ইয়ারের থেকে এবছর কম প্রফিট হয়েছে। আর তুফান কম শব্দটি শুনতে পারে না, সে সাথে সাথেই ওই লোকটিকে খুন করে ফেলে। বলটি ছিল লাস্ট ইয়ার 153 কোটি এবং এবছর 176 কোটি প্লাস। এভাবে করে প্রতি বছরই তার ব্যবসার প্রফিট বাড়তে থাকে। তো এরপর সিনে স্ক্রিপ্ট রাইটার বলে, অসাধারণ গল্প, কিন্তু এ গল্পে কিছু একটা মিসিং আছে, সেটা হলো প্রেম। জালাউদ্দিন জানা, হ্যাঁ আছে তো, আসলে বয়স হয়েছে তো, যার কারণে কোকিলের কথাটা সবসময় মাথায় থাকে না। এরপর আসে দুষ্ট কোকিল গানটি, যেখানে মিমি একটি বারে নাচছিল। একটা সময় সুহান চৌধুরী মিমির সাথে ডান্স করা শুরু করলে তুফান সবার সামনে তাকে গুলি করে মেরে দেয়। তো এরপর সিন দেখা যায় সুহান চৌধুরীকে এমন ওপেনলি মারার কারণে জনতা পার্টির সব নেতা তুফানকে দোষারোপ করতে থাকে। তখন ইয়াসিন বলে, সুহান চৌধুরীর মতো এত বড় মাপের একজন হিরোকে তোমার এরকম প্রকাশ্যে মারা একেবারেই উচিত হয়নি। এই মেয়েটি সব দেখেছে, এখন সবাই তোমার বিপক্ষে সাক্ষী দিবে, কেউ তোমার পাশে নেই। তখন তুফান মেয়েটির পা থেকে জুতা খুলে তার পাশের এক নেতাকে ইচ্ছামতো জুতা দিয়ে পিটাতে শুরু করে।
লিডার ইয়াসিন তার এই উগ্র আচরণ দেখে খুবই ভয় পেয়ে যায়। বেলাল এসে একটি কাগজ ইয়াসিনকে ধরিয়ে দিয়ে বলে, এই কাগজে যা লেখা আছে সেটাই মিডিয়ার সামনে বলবেন। তো এরপর ইয়াসিনকে একটি প্রেস মিটিংয়ে বলতে দেখা যায়, সোহান চৌধুরীর খুনের সাথে তুফানের কোনো সম্পর্ক নেই। বরুণ চৌধুরী নামে একজন ব্যবসায়ীকে পুলিশ সন্দেহ করেছে এবং তাকে খুঁজতে বের করার চেষ্টা করছে। এরপর তুফান সূচনাকে তার প্রাসাদে নিয়ে গিয়ে বলে, এই প্রাসাদ এখন থেকে তোমার, তুমি এখন থেকে এখানেই থাকবে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমাকে ভালো লেগেছে, কারণ তুমি মানুষ না, তুমি পরী। তুফান বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দিব, বলো তোমার কি চাই সূচনা। এখন সূচনা জানায়, এই বার ডান্সার হয়ে জীবন কাটাতে আমার আর ভালো লাগে না। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি দেশের সবচেয়ে বড় নায়িকা হব। তুফান বলে, বাস এতটুকুই? যাও, এখন থেকে তুমি দেশের সবচেয়ে বড় নায়িকা। দেশের কোনো প্রডিউসার তোমাকে ছাড়া কোনো ছবির কথা ভাবতেও পারবে না। আর সেদিন থেকেই তুফানের হাত ধরে দেশের এক নাম্বার নায়িকা হয়ে যায় সূচনা। আর এখানেই জালাউদ্দিনের গল্প শেষ হয়ে যায়। শুধু বাহিরের চেহারাটা তুফানের মতো হলেই হবে না, তার আচার আচরণ কথাবার্তা তুফানের মতো হতে হবে। ইয়াসিন এবার পরিকল্পনা করছিল তুফানকে কি করে মারা যায়। তুফানকে শেষ করে দেওয়ার জন্য এবার সে নিয়োগ করে গোল্ড মেডেলিস্ট এসপি আকরামকে। উপস্থিত নেতারা তখন আকরামের বডি ফিটনেস দেখে বেশি একটা পছন্দ হচ্ছিল না। তখন আকরাম জানায়, আমি তার বডি দিয়ে তুফানকে মারবো না, আমি ওকে মারবো মাথা দিয়ে, শক্তি দিয়ে। এখন পর্যন্ত কেউ তুফানের সাথে জিততে পারেনি। সাল 1985 কুস্তিতে তাকে প্রথম চ্যালেঞ্জ করে প্রথম বস বা প্রথম আব্বা বশির। সেই কুস্তিতে তুফান বশিরের গার মটকে তাকে মেরে ফেলে এবং তার সাম্রাজ্য দখল করে নেয়। এরপর তালাত, এরপর প্রধান বিরোধী দল, তারপর সরকারি দল এবং এরপরে আপনারা। যদিও তুফান এখনও আপনাদেরকে খেয়ে দেয় নাই, তবে আমার ধারণা খুব শিগগিরই তুফান আপনাদেরকেও খেয়ে দেবে। আর তুফানের আসল নাম হলো গালিব বিন। আকরাম জানায়, স্যার একটা সুযোগ পেলেই তুফানকে একেবারে খেয়ে দিব। তো এরপর আকরাম সিনেমা হলে বসে সূচনার সিনেমা দেখছে। তার একজন অ্যাসিস্ট্যান্ট তখন বিরক্ত হয়ে বলে, স্যার গত কয়েকদিন ধরে আমরা এই নায়িকারই মুভি দেখছি, এর কারণটা কি? আকরাম তখন তাদেরকে জানায়, গত কয়েকটি মুভিতে পরপর একই নায়িকা অভিনয় করছে। এই মেয়ের পেছনে যদি কোনো গডফাদারের হাত না থাকে তাহলে এটি কোনোভাবেই সম্ভব না। এত অল্প কয়দিনে বার ডান্সার থেকে এত বড় নায়িকা কি করে হয়ে যায়? এই মেয়ের সাথে অবশ্যই কোনো না কোনোভাবে তুফানের সম্পর্ক আছে, খোঁজ লাগাও। তো এরপর আকরাম একদিন সোজা সূচনার শুটিং সেটে গিয়ে হাজির হয়। সূচনা তাকে দেখে প্রচণ্ড রাগান্বিত হয় এবং বলে, বের করে দাও ওকে, ওকে এখানে ঢুকতে দিয়েছে কে? তখন সে বলে, ম্যাডাম আমি কিন্তু আলিফ লাইলার আকরাম না, আমি সিআইডি ইন্সপেক্টর আকরাম। আমি আপনার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে কথা বলতে হবে। তো এবার বলুন তুফানকে কিভাবে চেনেন? সূচনা উত্তর দেয়, তুফান চিনি, কিন্তু তুফানকে চিনি না। তখন আকরাম বলে, এত তাড়াতাড়ি এত খাসের বন্ধু শত্রু হয়ে গেল? যাই হোক, আমার এই কার্ডটি রাখুন, প্রয়োজনে আপনার কাজে আসবে। তো এরপর সেখান থেকে আকরাম চলে যায়। তো কিছুক্ষণ পর তুফান শুটিংয়ের সেটে এসে সব শুটিং বন্ধ করে দেয় আর সূচনার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কে এসেছিল। সূচনা জানায়, সিআইডি অফিসার আকরাম এসে তুফানের ব্যাপারে জানতে চাচ্ছিল। আমি সোজাসুজি বলে দিয়েছি আমি তুফানকে চিনি না এবং তার একটি ভিজিটিং কার্ডও আমাকে দিয়ে গেছে। তো এরপর সিন শিফট হয়, শান্তকে দেখানো হয়। শান্ত এই 2 মাস হার্ডওয়ার্কিং করে তুফানের মতো চেহারা এবং স্বভাব চরিত্র অনেকটাই তুফানের মতো করে ফেলেছে। তখন শান্তকে পরীক্ষা করার জন্য তুফানের কাছে আনা হয়। শান্ত তখন চেয়ারে বসে পা নাড়ছিল। তুফান এটা দেখে বলে, শুধু তুফানের মতো চেহারা হলেই হয় না, স্বভাব চরিত্র তুফানের মতো হতে হবে। চল তোর একটা পরীক্ষা নিয়ে দেখি। করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে, তুই ডিলটা ফাইনাল করে আয়। শান্ত তখন তার প্রথম পরীক্ষা দেওয়ার জন্য তুফানের স্টাইলে হেঁটে ব্যবসায়ীদের সামনে যায় এবং বলে, ব্যবসা করতে চাইলে 70% দিতে হবে। আর ব্যবসায়ীরাও তখন তাকে তুফান মনে করে বলে, ওকে ডান। তো তারপর শান্ত এসে তুফানকে জানায় যে 70%-এ ডিল ডান করেছি। তুফান তখন খুশি হয়ে বলে, বাহ চল, এটি তোর শেষ পরীক্ষা, এটাই যদি পাশ করতে পারিস তাহলে আমি মেনে নেব তুই তুফান হিসেবে যোগ্য। আজকে তুই আমার বেডরুমে গিয়ে সূচনার পাশে থাকবি। সূচনা যদি তোকে চিনতে না পারে তাহলে তুই একদম পাস, কিন্তু সাবধান, মনে রাখবি ওইটা কিন্তু তুফানের জিনিস, ভুলভাল কোনো কাজ করিস না। এরপর রুমে গিয়ে শান্ত সূচনাকে বলে, আজকে আমি খুব টায়ার্ড, আমার খুব ঘুম পাচ্ছে। সূচনা শান্তকে তুফান ভেবে তার কাছে সময় চাইলে সে বলে, আজকে আমার খুব খারাপ লাগছে, আমি এখন ঘুমাবো।
সে অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। তো এরপর সিন শিফট হয়ে আকরামকে দেখানো হয়। আকরাম তার টিম মেম্বারদের কাছে জিজ্ঞেস করছে তুফানকে ধরার আপডেট খবর কি, কিভাবে ধরা যায়। তার টিম মেম্বাররা জানায় তুফানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, তবে তার পালক বাবা জালালউদ্দিনকে প্রায়ই কাপড়, সুতো এবং চশমার দোকানে ঘুরতে দেখা যায়। তখন আকরাম বলে, শুনেছি কান টানলে নাকি মাথা আসে, কিন্তু তুফানের মাথাটা তো অনেক বড়, এর জন্য আমাদের কান ধরে টানাটানি করতে হবে, দেখি তুফানের নাগাল ফা যায় নাকি। তো এরপর একদিন রাতে আকরামের টিম মেম্বাররা জালালউদ্দিনকে ফলো করতে থাকে। ফলো করতে করতে ধরে ফেলে এবং সেখানে তার গুলি লাগার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তুফানের কানে খবর আসে তার বাবা জালালউদ্দিনকে বন্দি করা হয়েছে। একথা শুনে তুফান বাঘের মতো গর্জন করতে করতে তার বাবাকে উদ্ধার করতে যায়। হসপিটালে গিয়ে তুফান এমনভাবে গোলাগুলি করা শুরু করে, পুলিশের চোখের সামনে তার বাবা জালালউদ্দিনকে নিয়ে গেলেও তারা কিছুই করতে পারে না। সবাইকে মেরে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সে তার বাবাকে নিয়ে তার ডেরায় চলে আসে। তুফান তার বাবাকে একটি পত্রিকা দেখিয়ে জিজ্ঞাসা করে, এটা কি বাবা, যে তোমাকে আমি নিজের বাপের থেকে বেশি সম্মান করি এবং ভালোবাসি, সে তুমি আমাকে ঠকালে, তুমি আমার বিরুদ্ধে পুলিশের রাজসাক্ষী দিবে। তখন তুফান প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার সাথে বেইমানি করলে তারে আমি ক্ষমা করি না। তুফান বেলালকে বলে বাবাকে মেরে ফেল, কিন্তু বেলাল তার বাবাকে মারার মতো সাহস পায় না, তার হাত কাঁপতে থাকে। তখন সূচনা গিয়ে তুফানকে বোঝানোর চেষ্টা করে, দেখো সে তোমার বাবার মতো। তুফান সূচনার দিকে বন্দুক তাক করে বলে, চুপ, আমি তুফান, আমার কোনো আপনজন নাই, কোনো বেইমানের জায়গা আমার কাছে নাই। তখনই তুফান তার পালক বাবাকে একের পর এক গুলি করতে করতে মেরে ফেলে। তো এরপরের সিনে ইয়াসিন তার থেকে উপরের লিডারের কাছে গিয়ে জানায়, লিডার, দেশের পরিস্থিতি ভালো না, সবাই তুফানের উপর অনেক ক্ষিপ্ত হয়ে আছে, তুফানের কারণে আমাদের গদি সরে যেতে চলেছে, আমাদের নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদের আগে তুফানকে মারতে হবে। তখন লিডার বলে, ঠিক আছে, তুফানকে মারো, তবে কোনোভাবে যেন ক্ষমতা হাতছাড়া না হয়। এরপর বেলাল ওরফে জামশেদকে পুলিশ ধরে ফেলে। তখন তুফানের লোক এসে তুফানকে সে খবরটা জানায়। তুফান তখন বলে, প্ল্যান বি এক্সিকিউট করো। তো এরপর পুলিশ তুফানের কিছু বড় বড় ফ্যাক্টরি এবং গোডাউনের উপর হামলা দেয় এবং সেগুলো বন্ধ করে দেয়। তুফানের লোক তাকে সে খবর জানাতে আসলে তুফান বলে, আব্বাকে ডাক। সে বলে, ভাই, আব্বা তো নাই। তুফানের এই পালিত বাবাকে হারানোর সুখে তুফানের ভিতরে যেন আগুন জ্বলে ছারকার হয়ে যেতে থাকে। তুফানের চারিদিকে থেকে ধ্বংস নেমে আসতে থাকে। সেই এই পরিস্থিতিতে বাঁচার জন্য নতুন একটি প্ল্যান করে। সে সূচনাকে গিয়ে বলে, দেশের পরিস্থিতি ভালো না, আমি কিছুদিনের জন্য দুবাই গিয়ে গা ঢাকা দিচ্ছি, আর তুমি আকরামকে ফোন করে শান্তকে ধরিয়ে দাও। দেশের সবাই জানবে তুফান মারা গেছে, কিন্তু তুফানের তো ধ্বংস নাই, সে আবার ফিরে আসবে। তখন সূচনা বলে, আর আমার কি হবে? তুফান বলে, তুমি যা করতে চেয়েছিলা তাই করবা, অ্যাক্টিং ফ্যাক্টিং করো, তুমি তো এটাই চেয়েছিলে, দেশের পরিস্থিতিটা একটু ভালো হোক, ক্ষমতাটা আবার আমাদের হাতে ফিরে পাই, আবার ফিরে আসবো, সে পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। তখন তুফান শান্তর কাছে এসে বলে, এটাই তোর শেষ পরীক্ষা এবং এটাতে পাশ করতে পারলেই তোর সিনেমা শুটিং শুরু হবে। আমি কিছুদিনের জন্য দুবাই যাচ্ছি, এখানকার ব্যবসা বাণিজ্য সব কিছু তোকেই দেখে রাখতে হবে। তো এরপর সূচনার কাছে বিদায় নিয়ে এক গাড়িতে তুফান এবং আরেক গাড়িতে শান্ত উঠে। তুফান যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেখান থেকে দুবাই চলে যাবে, আর শান্তকে পাঠানো হচ্ছে একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য। সূচনা তখন এসিপি আকরামকে ফোন দিয়ে বলে, তুফানের খোঁজ পাওয়া গেছে এবং সে এখন একটি ব্যবসায়িক মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছে। তুফানের গাড়ির নাম্বার 357412। ওই গাড়িতে কিন্তু সত্যি সত্যি তুফান আছে। রাস্তার মাঝখানে তুফানকে ধরার জন্য পথ আটকে দাঁড়িয়ে আছে আকরাম তুফানের গাড়ির চাকায় গুলি করায় তুফানের গাড়িটি উল্টে যায়। অনেক কষ্টে তুফান গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, স্যার, আমাকে মারবেন না, আমি তুফান না। তো এসিপি আকরাম তুফানের কোনো কথা শুনে না। আকরাম তখন তার বুকে 4টা গুলি করে এবং সারা দেশব্যাপী খবর ছড়িয়ে পড়ে, দেশের সবচেয়ে বড় শিশু সন্ত্রাসী তুফান মারা গিয়েছে, দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তো এরপর এসিপি আকরাম এসে সূচনাকে বলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? সূচনা তাকে জানায়, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না, তুফান আমাকে ওর হাতের খেলনা বানিয়েছে, যখন ইচ্ছা ব্যবহার করত, তা না হলে ছুঁড়ে ফেলে দিত। তুফান নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসে না, সে নিজের স্বার্থ টিকিয়ে রাখার জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে। তখন আকরাম বলে, তাই বলে নিজের প্রেমিককে খুন করে দিলে? তোমার মাথায় যে এত বুদ্ধি, তোমাকে দেখে মনেই হয় না। সূচনা বলে, আমি শুধু এটাই জানি যে আমি একজন ভালো মানুষকেই বাঁচিয়েছি। একদিন রাতে তুফান শান্ত টেস্ট নেওয়ার জন্য তাকে আমার ঘরে পাঠায়। আমি তখন তুফান মনে করে শান্তকে বলি, তুফান, ছেলেটাকে না মারলে হয় না, ও
আসলে অনেক সহজ সরল, এসবের কিছুই বুঝে না। তার কিছুক্ষণ পর শান্ত তো আমার পা জড়িয়ে ধরে বলে, ম্যাডাম আমারে মাফ করে দেন, দয়া করে আমারে মাইরেন না, আমি আপনাদের কি ক্ষতি করেছি, আমার নায়ক হওয়া লাগবে না, ম্যাডাম আপনি আমারে এখান থেকে বাইর করে দিন। তখন সূচনা বলে, শুনো, এখান থেকে পালানো এত সহজ না, যা করতে হবে প্ল্যান করেই করতে হবে, না হলে তুফান আমাকে আর তোমাকে দুজনকেই মেরে দিবে, তাই আমি যা বলি তাই শুনে চলো। তখন আকরাম সূচনাকে জিজ্ঞেস করে, তাহলে শান্ত এখন কোথায়? সূচনা জানায় শান্ত তুফানের ভিসা পাসপোর্ট দিয়ে দুবাই চলে গেছে, আর জুলিকেও ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে শান্তর কাছে পাঠিয়ে দিয়েছি। তো কিছুদিন পরের সিন দেখানো হয়, ততদিনে শান্ত সিনেমার হিরো হয়ে গেছে এবং সূচনার বিপরীতে সে অভিনয় করছে। তো এখন আপনাদের মনে হতে পারে যে মুভিটা হয়তো এখানেই শেষ, কিন্তু এখানেই রয়েছে মুভির সবচেয়ে বড় টুইস্ট। এবং শেষের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় আকরাম একটি হসপিটালে গিয়ে সেখানকার নার্স এবং ডাক্তারদেরকে অদ্ভুতভাবে কেন জানি গুলি করে মেরে ফেলছে এবং সে একটি অসুস্থ রোগীর সাথে হাত মেলায়। আকরাম তখন অদ্ভুত রকমের একটি হাসি হাসতে থাকে, আর তখনই আমরা দেখতে পাই যে সেই হাতটি আর কারো নয়, বরং সেই হাতটি হলো তুফানের। অর্থাৎ তুফান সেদিন মরেনি। আকরাম আবার তাকে এনে হসপিটালে ভর্তি করে সুস্থ করে তুলে। তুফানকে তখন দেখা যায় অত্যন্ত রাগের চোখে সে একটা বাঘের মাথায় হাত দিয়ে বসে আছে। তুফান এখনো বেঁচে আছে এবং তুফান আবার ফিরে আসবে। যারা তার সাথে বেইমানি করেছে তারা রেডি থাকো।